মেঘ ভার্সিটি শেষ করা এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পাশ করার পরেও কোনো চাকরিতে না ঢুকে বিকেলবেলা শুধুমাত্র কোচিং সেন্টারে একটা ব্যাচ পড়িয়ে কাটছে তার জীবন। কারণ বাকিটা সময় তাকে দিতে হয় হাসপাতালে। হাসপাতালে যে ঘুমিয়ে আছে তার ঘুমপড়ি। জ্যোতি নামের এই ঘুমপড়িটা আসলে মেঘের প্রেমিকা। কয়েক বছর ধরে সে আছে ডিপ কোমায়। তবে মেয়েটাকে মেঘের প্রেমিকা বলে হয়তো ভুল করলাম, কারণ মেঘের সাথে জ্যোতি কখনোই প্রেম করেনি। অথচ মেঘ আর কোমায় থাকা জ্যোতির মধ্যে সম্পর্কটা যে কোনো ভালোবাসার সম্পর্ক থেকে বেশি গভীর এবং শুদ্ধতম। এরকমই এক ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে সম্প্রতি চরকি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে ওয়েব ফিল্ম ঘুমপড়ি। চলুন দেখে নেই মেঘ কি তার ভালোবাসা দিয়ে ঘুমপড়িকে জাগাতে পারে কিনা। মেঘের জীবন কাটে অনেকটা রুটিন মাফিকভাবে। প্রতিদিন ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয় সে যেই জায়গাটাতে থাকে সেটা কিন্তু একটা হাসপাতালের কেবিন। তবে হঠাৎ করে এটাকে দেখলে একটা ছোট্ট পরিবারের সংসার ভেবে ভুল হবে। এখানেই রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু করতে হয় মেঘকে। আর তাকে সঙ্গ দেয় কয়েক বছর ধরে কোমায় থাকা জ্যোতি নামের একটি মেয়ে। অন্য কাউকে হয়তো হাসপাতাল কর্তৃপক্ষ এভাবে সংসার পেতে বসতে দিত না, কিন্তু জ্যোতি আর মেঘের কেসটা ভিন্ন। এই হাসপাতালের প্রত্যেকটা প্রাণী তাদেরকে ভালোবাসে। জ্যোতি কয়েক বছর ধরে ডক্টর রুবাবার আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছে। আজকে রুবাবার সাথে যোগ দিয়েছে ডক্টর উষা। আজকে ছিল উষার জীবনের প্রথম হাসপাতালে ডিউটির দিন। তবে প্রথম দিন সে তার নাস্তা শেষ করতে পারে না ওয়ার্ড বয় শহীদের ডাকাডাকিতে। জ্যোতির ব্লাড প্রেশার হঠাৎ নেমে গেছে, তাই মেঘ তাড়াহুড়া করে শহীদকে পাঠিয়েছে ডক্টর রুবাবাকে ধরে নিয়ে আসতে। রুবাবা কিন্তু খাওয়া শেষ না করেই দৌড়ে চলে যায় জ্যোতির রুমে। তবে উষা সেই ঘরটাতে ঢুকে অবাক হয়ে যায়, কারণ এই মেঘ তো তার খুব চেনা। কলেজে থাকতে মেঘের কাছে কেমিস্ট্রি পড়তো উষা। শুধু শিক্ষক ছিল বললে ভুল হবে, মেঘের প্রতি উষার একটা অমোঘ আকর্ষণ ছিল। জ্যোতি কয়েক বছর ধরে কোমায় থাকলেও তার সঙ্গে মেঘের প্রতিদিন কথা হয়। কিভাবে কথা হয় সেটা একটা বিস্ময়। ব্যাপারটাকে ডাক্তার রুবাবা হ্যালুসিনেশন ছাড়া অন্য কিছু ভাবতে চান না। কারণ জ্যোতিকে কথা বলতে মেঘ দেখতে পেলেও রুবাবা বা অন্য কেউ কোনোদিন দেখেনি। মেঘ এক ঘরে কয়েক বছর ধরে জ্যোতির সাথে থাকায় তার সঙ্গে জ্যোতির একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হতে পারে, যে কারণে হয়তো কল্পনায় মেঘ জ্যোতির সঙ্গে কথা বলতে পারে। প্রতিদিন সকালে মেঘ 2 কাপ কফি বানায়, একটা তার জন্য আর একটা জ্যোতির জন্য। যদিও জ্যোতি কখনোই কফি খেতে পারে না, কিন্তু তারপরও জ্যোতির সঙ্গে সে এই কফি খাওয়ার মোমেন্টটা শেয়ার করে। তাদের মধ্যে কল্পনায় খুনসুটি চলতে থাকে প্রতিনিয়ত। জ্যোতিকে মেঘ এই উষার কথা বলেছে আগে। জ্যোতি উষাকে নিয়ে যে জেলাস ফিল করে না তাও কিন্তু নয়। বিকেলে রুটিন চেক আপ করতে উষা সেই কেবিনে আসে। তবে আরেকটা উদ্দেশ্য হলো মেঘের সাথে গল্প করা। সে মেডিকেলে চান্স পাবার পর কালো শাড়ি পরে গিয়েছিল মেঘের সাথে দেখা করতে, কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর থেকে আর কখনো মেঘের সঙ্গে তার দেখা হয়নি। উষা মেঘের কাছে কফি খেতে চাইলে মেঘ বলে ওর কাছে এক্সট্রা কোনো কফির মগ নেই, একটা ওর আর একটা জ্যোতির। আর জ্যোতির কফির মগ সে কারোর সাথে শেয়ার করতে পারবে না। তবে সে কথা দেয় উষার জন্য সে একটা নতুন মগ কিনে আনবে। প্রতিদিন বিকেলে মেঘ সাইকেল চালিয়ে কোচিং সেন্টারে যায় ক্লাস নিতে। যাবার আগে নার্সদের ভালো করে বলে যায় তার জ্যোতিকে দেখে রাখার জন্য। অবশ্য বলার প্রয়োজন ছিল না। এই কয়েক বছরে মেঘ আর জ্যোতির প্রতিদিনের রুটিন এই হাসপাতালের প্রতিটা ইট পাথরও যেন জেনে গেছে। মেঘের চলে যাওয়া দেখে উষা একা একা ঘুরে আসে জ্যোতির কেবিনটায়। আগেই বলেছি, জ্যোতির কেবিনটাকে মেঘ একদম ওর রুমের মতো করে সাজিয়েছে। সেখানে বুকশেলফ, পোষা পাখি সবকিছুই আছে। সেই বুকশেলফের ভেতরে উষা অনেকদিন আগে মেঘকে গিফট করা একটা বইও দেখতে পায়। বইটা দেখে উষা অনেক খুশি হয়ে যায়। যেদিন মেডিকেলের চান্স পেয়েছিল সেদিন কালো শাড়ি পরে এসে মেঘকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা উপহার দিয়েছিল। আপনারা যারা অপেক্ষা বইটা পড়েননি তাদেরকে বইটার কাহিনী খুব সংক্ষেপে বলে ফেলা যাক। অপেক্ষা বইটা অনেকের কাছেই হুমায়ুন আহমেদের লেখা সবচেয়ে সেরা উপন্যাস। সেখানে সুরাইয়া নামের এক নারীর জীবনের গল্প দেখানো হয়েছে। তার পরিবারে আছে তার 5 বছরের ছেলে ইমন, দেবর ফিরোজ, শাশুড়ি আকলিমা বেগম এবং সুরাইয়ার স্বামী হাসান সাহেব। এক রাতে হাসান সাহেব অফিস থেকে আর বাড়ি ফিরে আসেন না। অথচ সেদিনও দুপুরবেলা সুরাইয়া হাসানের অফিসের ল্যান্ড ফোনে ফোন করে তাকে তাদের ছেলের প্রথম দাঁত পড়ে যাবার ঘটনা জানিয়েছিল। হাসান যখন হারিয়ে যায় তখন সুরাইয়া 3 মাসের প্রেগনেন্ট ছিল। হাসান নিখোঁজ হয়ে যাবার পর থেকে তাদের পরিবারের সবাই এমন কিছু নেই যে করেনি তাকে খুঁজে পাওয়ার জন্য।
থানা পুলিশ, ঝাড়ফুঁক, হাসপাতালের মর্গ, পাসপোর্ট অফিস, কোনো কিছু করেই কোনো লাভ হয়নি। একসময় সুরাইয়া একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ করে। সে তার ভাই জামিলুর রহমানের বাড়িতে এসে থাকা শুরু করে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু হাসানের কোনো খোঁজ মেলে না। পরিবারের সবাই চেষ্টা করে সুরাইয়াকে অন্যত্র বিয়ে দেওয়ার, কিন্তু সুরাইয়া তার শুদ্ধতম ভালোবাসা দিয়ে হাসানের জন্য অপেক্ষা করে যায়। প্রতি রাতে হাসান যদি ফিরে আসে তাহলে কি বলবে সেটা ভেবে মাথায় চলে দীর্ঘ কাল্পনিক কথোপকথন। যুগের পর যুগ চলে যায়। এক পর্যায়ে সুরাইয়া বেগম বৃদ্ধ হয়ে যান। তার ছেলে ইমনকে বিয়ে দেন, আর সেই সাথে শেষ হয় তার জীবনের একটি চক্র। তারপরও তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করে যান। তিনি কখনো জানতেও পারেননি তার স্বামী কি বেঁচে আছে নাকি নেই। যাই হোক, অপেক্ষা থেকে আমরা ঘুমপড়িতে ফিরে আসি আবার। অপেক্ষা বইটা হাতে নিয়ে উষা জ্যোতির বেডের পাশে বসে একা একাই আনমনে বলতে থাকে মেঘকে ঘিরে তার অনুভূতির গল্প। 5 বছর আগে মেঘের সঙ্গে উষার শেষ দেখা হয়েছিল। তার আগে অবশ্য প্রতিদিনই দেখা হতো, কারণ মেঘ ছিল উষার কেমিস্ট্রি টিচার। উষাকে মেঘ সবসময় গাধা, গর্ধব এসব বললেও উষা কিন্তু মনে মনে মেঘকে অনেক পছন্দ করত। সে নিজের হাতে মেঘের জন্য পুরি বানিয়ে নিয়ে আসতো, যেটা মেঘ ভেতরে সালাদ ভরে পুরি বার্গার বানিয়ে খেত। মাঝে মাঝে মেঘ পড়াতে পড়াতেই ঘুমিয়ে পড়তো, কিন্তু উষা সবসময় মেঘের টেক কেয়ার করার চেষ্টা করত। বৃষ্টি নামলে ছাতা হাতে মেঘকে সে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। কখনো মেঘের টাকার প্রয়োজন হয়েছে বুঝতে পেরে নিজের জমানো টাকা মেঘকে বেতনের সাথে দিয়ে দিত আর বলতো তার মা বোনাস দিয়েছে। তবে বেশিরভাগ সময়ই মেঘ সেটা ধরে ফেলতো এবং টাকা ফেরত দিয়ে যেত। মেডিকেল ভর্তি পরীক্ষার 2 দিন আগে উষা মেঘের ক্যাম্পাসে এসেছিল। সেদিন মেঘকে সাথে নিয়ে সে নীলক্ষেতের পুরাণ বইয়ের দোকানে যায় এবং সেখানে মেঘ তাকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা কেনার সাজেশন দেয়। সেদিন বিকেলে তারা অনেক ঘুরেছিল। মেঘ উষাকে ঘুরে ঘুরে স্ট্রিট ফুড খাওয়ায় আর বেলুন কিনে দেয়। উষা তার ভর্তি পরীক্ষার একদিন আগে এক রাতে পুরো অপেক্ষা বইটা শেষ করে ফেলে পড়ে। যখন সে শেষ করেছিল তখন তার চোখ ভর্তি ছিল পানি। উষার কাছে মাঝে মাঝে মনে হয় পরীক্ষার আগের রাতে অপেক্ষা বইটা পড়ার কারণে সে অনেক চাপহীনভাবে অ্যাডমিশন টেস্ট দিতে পেরেছিল, আর এর কারণেই সে মেডিকেল ভর্তি পরীক্ষায় 17তম হতে পেরেছিল। রেজাল্ট বের হবার পর উষা কালো শাড়ি পরে ব্যাগের ভেতরে গোলাপ আর অপেক্ষা বইটার মলাটের পেছনে নিজের অনুভূতির কথা লিখে মেঘের সঙ্গে দেখা করতে এসেছিল। সে মেঘের কাছে চেয়েছিল একটা বিকেল, যে বিকেলে তারা দুজন মিলে রিকশায় করে ঘুরবে। মেঘও খুব খুশি হয়েছিল, কিন্তু হঠাৎ করেই মেঘের কাছে একটা ফোন আসে আর মেঘ ফোনটা পেয়েই দৌড়ে সেখান থেকে চলে যায়। উষা ভীষণ কষ্ট পেয়ে গোলাপ ফেলে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। উষা জানে না তার মেঘ স্যার তার দিয়ে অপেক্ষা বইটা আর পড়েছে কিনা। জ্যোতির বেডের পাশে শুয়ে এসব কথা বলতে বলতে উষা অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়ে। আর তখনই হঠাৎ করে সে দেখতে পায় জ্যোতি তার দিকে তাকিয়ে আছে এবং বলছে, এ পৃথিবীতে আমরা যা চাই সেগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। তবে কষ্টের ব্যাপার হলো কারো অপেক্ষা শেষ হয় আর কারো অপেক্ষার পালা কোনোদিনই শেষ হয় না। জ্যোতি উষাকে বলে, তোমার অপেক্ষার পালা খুব দ্রুতই শেষ হতে চলেছে। এর মধ্যে সেখানে ডাক্তার রুবাবা চলে আসে। রাতের বেলা চা খেতে খেতে উষা রুবাবাকে জ্যোতির কথা বলার ব্যাপারটা বলে, তবে রুবাবা সেটা হেসেই উড়িয়ে দেয়। সে বলে যেহেতু জ্যোতি উষার প্রথম পেশেন্ট, তাই তার প্রতি উষার একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। এ কারণেই একা রুমে থাকার সময় তার হ্যালুসিনেশন হয়েছে এবং কল্পনাতে সে জ্যোতিকে কথা বলতে শুনেছে। রাতের বেলা উষা আরেকবার জ্যোতির কেবিনে গিয়েছিল। সে দেখতে পায় মেঘ অপেক্ষা বইটা পড়ছে। তাকে দেখেই মেঘ বলে উঠে সে ভুলেই গিয়েছিল যে উষা তাকে এই বইটা উপহার দিয়েছিল। আজ হঠাৎ করে টেবিলের উপরে দেখে তার মনে হলো যে বইটা এতদিন ধরে পড়াই হয়নি। তার দেওয়া উপহার এতদিন অযত্নে পড়েছিল ভেবে উষা খুব কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন জ্যোতিকে আমরা মেঘের সঙ্গে আবার কথা বলতে দেখি। আসলে এই বইটা মেঘ এই কয় বছরে অনেকবার পড়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে সে উষাকে সেটা জানতে দিতে চায় না। আমরা বুঝতে পারি মেঘের আসলে উষার প্রতি একটা মায়া কাজ করে, তবে সেটা সে কখনোই বাস্তবে আনতে চায় না, কারণ কিছু জিনিস সীমানার ভেতরে রাখাই সুন্দর। সেই রাতে ডিউটি শেষ করে উষা যখন বাসায় ফিরছিল তখন হঠাৎ করে ওয়ার্ড বয় শহীদ তাকে পেছন থেকে ডাক দেয়। সে উষাকে ডক্টর রুবাবার সঙ্গে কথা বলতে শুনেছে। সে জানায় অবাক করা ব্যাপার হলো সে নিজেও জ্যোতিকে কথা বলতে দেখেছে। তার ধারণা জ্যোতি তাদের সঙ্গেই কথা বলে যাদেরকে সে মানুষ হিসাবে পছন্দ করে। জ্যোতির শহীদের সঙ্গে কথা বলার ঘটনাটা একেবারেই অবিশ্বাস্য। অনেকদিন আগে শহীদ টাকা খেয়ে একটি ছোট্ট মেয়েকে হাসপাতালে সিটের ব্যবস্থা করে দিয়েছিল। তবে সেই সিটটাতে একটা সমস্যা ছিল, সেটা হলো সেখানকার অক্সিজেন লাইনটা ঠিকমতো কাজ করছিল না। শহীদ তাকে ভর্তি করানোর সময় এই ব্যাপারটা রোগীর স্বজনদের কাছে চেপে যায়। হঠাৎ একদিন শহীদ সেই রুমের পাশে জ্যোতিকে দেখতে পায়।
জ্যোতি শহীদকে বলে যে সে কাজটা ভুল করেছে, কারণ এই সিটে অক্সিজেন না থাকায় মেয়েটা মারা যাচ্ছে। কাকতালীয়ভাবে ঠিক সেই মুহূর্তেই মেয়েটির শরীর খারাপ হওয়া শুরু করে এবং মুহূর্তের ভেতরে অক্সিজেনের প্রচণ্ড অভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করে মেয়েটি মারা যায়। এরপর থেকে শহীদ ভালো হয়ে যায় এবং সে আর কখনোই টাকা খেয়ে হাসপাতালে সিট দেওয়ার কাজ করে না। আর প্রায়ই জ্যোতি শহীদকে বলে দেয় কোন কেবিনে কে মারা যাবে। একসময় হাসপাতালের ডাক্তাররা মনে করতে থাকে শহীদের বুঝি অলৌকিক কোনো ক্ষমতা আছে, কারণ সে আগেই বলে দিতে পারত যে আজকে ওই কেবিনের রোগী অসুস্থ হয়ে পড়বে। তবে উষা শহীদের এই গল্প হেসেই উড়িয়ে দেয়। পরদিন সন্ধ্যায় সে লুকিয়ে লুকিয়ে মেঘের পিছু নেয় আর খুঁজে বের করে সে কোন কোচিংয়ে পড়ায়। মেঘ ক্লাস নেওয়া শেষ করে বের হলে উষা তাকে অনুরোধ করে রিকশা করে তার সঙ্গে হাসপাতাল পর্যন্ত যাবার জন্য। মেঘ শুরুতে রাজি ছিল না, কারণ রিকশা হলো বাঙালিদের সবচেয়ে রোমান্টিক বাহনের মধ্যে একটি। তারপরেও উষার সঙ্গে সে রিকশা করে যায়, কারণ উষা তার কাছে জ্যোতির গল্প শুনতে চেয়েছে। জ্যোতির সঙ্গে কিভাবে মেঘের প্রেম হলো সে ব্যাপারে সে কিছুই জানে না। তাই মেঘ উষাকে জ্যোতির গল্প বলা শুরু করে। জ্যোতি প্রথম মেঘকে দেখেছিল খুব অদ্ভুত একটা অবস্থায়। ফার্স্ট ইয়ারে থাকতে মেঘকে প্রায়ই তার সিনিয়ররা র্যাগ দিত। তো এরকম একদিন প্রথম জ্যোতি মেঘকে দেখেছিল ঝাড়ু হাতে ক্যাম্পাস পরিষ্কার করার সময়। জ্যোতির আঁকাআঁকি করার শখ ছিল। সেদিন নিজের স্কেচ বুকে সে প্রথম এঁকে ফেলেছিল মেঘের ছবি। জ্যোতি ছিল একটু টমবয় টাইপের, সবসময় নিজের স্কুটি নিয়ে ঘুরে বেড়াতো আর সুযোগ পেলেই চলে যেত পাহাড়ের কাছে। এই বাউন্ডুলে জীবনে প্রথম দেখাই সে প্রেমে পড়ে যায় মেঘের সঙ্গে একই ডিপার্টমেন্টে একই ক্লাসে পড়তো জ্যোতি। তবে সে চেয়েছিল একটু রহস্যময়ী হয়ে মেঘের জীবনে আবির্ভূত হতে। সে সবসময় মেঘকে ফলো করা শুরু করে। একদিন মেঘ যখন ক্যাম্পাসে বসে একটা ফর্ম পূরণ করছিল, তখন সুযোগ বুঝে মেঘের মায়ের নাম্বারটা টুকে নিয়েছিল সে। মেঘের ফোনে কথা বলা শুনে বুঝতে পারে মা মারা যাবার পর থেকে মেঘ এই নাম্বারটা নিজেই ব্যবহার করে। তবে নাম্বারটা শুধু তার পরিবারের সদস্যরা জানে, কোনো বন্ধু বান্ধব জানে না। এরপর থেকে সেই নাম্বারে আকাশপ্রিয়া ছদ্মনামে মেসেজ পাঠানো শুরু করে জ্যোতি। মেঘ মেসেজ পেয়ে শুরুতে খুবই বিব্রত হচ্ছিল এবং বুঝতে পারছিল না যে কে মেসেজ দিচ্ছে। কখনো লাইব্রেরিতে, কখনো ক্লাসে, এমনকি জুতা কেনার সময়ও আকাশপ্রিয়া মেঘকে মেসেজ দিয়ে জানিয়ে দিত। মেঘ প্রথমে সন্দেহ করেছিল তারই ঘনিষ্ঠ এক বন্ধুকে, কিন্তু পরে সে বুঝতে পারে এই মেসেজ দিচ্ছে অন্য কেউ। জ্যোতি শুধু মেসেজ দিয়েই ক্ষান্ত হয় না, ভার্সিটির ক্রাশ অ্যান্ড কনফেশন পেইজে মেঘকে নিয়ে খুব সুন্দর করে নিজের অনুভূতির কথাও সে লিখে, তবে ফেক প্রোফাইল দিয়ে। একসময় মেসেজের রিপ্লাই দিতে দিতে মেঘও জ্যোতির প্রতি দুর্বল হয়ে পড়ে। জ্যোতি আকাশপ্রিয়া ছদ্মনাম নিয়ে মেঘকে তার পছন্দ অপছন্দ, এমনকি পড়াশোনার ব্যাপারেও মেসেজিং করত। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন জ্যোতি প্রথম দেখেছিল উষাকে, যখন মেঘ তার সঙ্গে নীলক্ষেতে বই কিনতে গিয়েছিল। উষার কাজল কালো মায়াভরা চোখে মেঘের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখে ভয় পেয়ে গিয়েছিল জ্যোতি। জ্যোতির ইচ্ছে ছিল মেঘের সাথে আরও অনেক দিন আকাশপ্রিয়া ছদ্মনামে প্রেম চালিয়ে যাবে, কিন্তু সে যখন বুঝতে পারে উষা যে কোনো মুহূর্তে মেঘকে প্রপোজ করবে, তখন সে সিদ্ধান্ত নেয় দ্রুতই মেঘের সঙ্গে দেখা করবে। জ্যোতির ভয় ছিল রহস্যময়ী নারী হতে গিয়ে তার কাহিনী আবার না ট্র্যাজেডি হয়ে যায়। উষা মেডিকেলে চান্স পাওয়ার পর যেদিন কালো শাড়ি পরে মেঘের সাথে দেখা করতে এসেছিল, সেদিন জ্যোতি আর নিজেকে শান্ত রাখতে পারেনি। সেই মুহূর্তেই জ্যোতি মেঘকে ফোন করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, উষা রিক্সা নিয়ে ঘুরতে যাওয়ার পর একটা ফোন পেয়ে মেঘ দৌড় দিয়েছিল। আসলে সে পেছন দিক থেকে জ্যোতিকে দেখতে পায় সেদিন। তবে জ্যোতি দ্রুত পালিয়ে গেলে মেঘের পক্ষে আর চেহারা দেখা সম্ভব হয় না। জ্যোতি মেঘকে বলেছিল শীতের প্রথম বৃষ্টিতে সে মেঘের সঙ্গে দেখা করবে। তার পরনে থাকবে সাদা শাড়ি আর হাতে থাকবে একটা নীল রঙের ছাতি। যেদিন তাদের দেখা হওয়ার কথা ছিল সেদিন মেঘ অনেকক্ষণ ধরে আজিমপুরে অপেক্ষা করছিল। সেদিন বৃষ্টিও এসেছিল, কিন্তু জ্যোতি আসেনি। মেঘ তখন অনেক মুষড়ে পড়ে। জ্যোতির সঙ্গে তার আর কোনোদিন কথা হয়নি, এমনকি এরপরে তাকে আর কোনো জ্যোতি মেসেজও দেয়নি। মেঘ ক্লাস করা বন্ধ করে দেয়। বন্ধুদের সাথে আড্ডাতেও পাওয়া যায় না তার আর সরব উপস্থিতি। কয়েক সপ্তাহ পর হঠাৎ মেঘের ফোনে আকাশপ্রিয়ার নাম্বার থেকে কল আসে, তবে ফোনটা করেছে জ্যোতির মা। সে মেঘকে একটা হাসপাতালের ঠিকানা দিয়ে সেখানে চলে আসতে বলে। হাসপাতালে গিয়ে মেঘ জানতে পারে সেদিন জ্যোতি আসলেও সাদা শাড়ি পরে তার স্কুটারটা নিয়ে মেঘের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু পথে একটা ট্রাকের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয় আর এরপর থেকেই সে চলে যায় ডিপ কোমাতে। কোমা হচ্ছে এক ধরনের স্টেজ অফ আনকনশাসনেস। মানুষ দুর্ঘটনাতে মাথায় প্রচণ্ড আঘাত পেলে অথবা স্ট্রোক করলে অথবা অন্য বিভিন্ন কারণে অনেক সময় দীর্ঘদিনের জন্য তাদের চেতনা হারিয়ে ফেলে। এ সময় তাদের শারীরবৃত্তিক কাজ চললেও মস্তিষ্কের আর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা থাকে না।
তবে কোমায় থাকা মানুষেরা সাধারণত চোখ বন্ধ করে রাখে। জ্যোতিকে আমরা অবশ্য দেখতে পাই চোখ খোলা রাখতে। এটাও অবশ্য একটা রেয়ার মেডিকেল কন্ডিশন। এই অবস্থায় চোখ খোলা থাকলেও চোখ নাড়ানোর কোনো ক্ষমতা মানুষের থাকে না। জ্যোতি মেঘের সঙ্গে দেখা করতে যাবার আগে মেঘের জন্য একটা চিঠি লিখে তার ব্যাগের মধ্যে রেখেছিল। সেই চিঠিটা জ্যোতির মা মেঘকে দিয়েছিল, আর সেটা পড়েই মেঘ সবকিছু জানতে পারে। জ্যোতি কবে থেকে তাকে ভালোবাসে সবকিছু লেখা ছিল সেই চিঠিতে। মূলত সেই চিঠি পড়েই জ্যোতির মা ভেবেছিল তার মেয়ের সঙ্গে হয়তো মেঘের প্রেমের সম্পর্ক ছিল, এ কারণেই তাকে ফোন দেয়া। জ্যোতিকে একসময় আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়। জ্যোতির বাবা নেই, মার কাছে সে মানুষ হয়েছে। একসময় তাদের জমানো সব টাকা শেষ হয়ে যায়। জ্যোতির চিকিৎসার জন্য তখন মেঘ এবং তাদের বন্ধুরা তাদের ভার্সিটি থেকে ডোনেশন বা ফান্ড কালেক্ট করা শুরু করে। মেঘ জ্যোতির বাসা থেকে তার রুমের সব আসবাবপত্র, শোপিস ইত্যাদি নিয়ে আসে, যাতে জ্যোতির কখনো এই কেবিনটাকে অচেনা না মনে হয়। এই যে জ্যোতির প্রতি এত মায়া, এত ভালোবাসা, অথচ জ্যোতিকে মেঘ ভালোভাবে প্রথম দেখেছে এই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন সময়ে। অথচ অন্যদিকে উষা বাস্তবে এত কিছু করেও মেঘের মন পেল না। আসলেও কি অদ্ভুত আমাদের এই জীবন। জ্যোতি ওর মাকে একটা লাল সোয়েটার বুনতে বলেছিল, সেটা পরে জ্যোতি বিরিশিরি যেতে চেয়েছিল। জ্যোতির মার সোয়েটার বোনা শেষ হয়ে যায়, কিন্তু জ্যোতির আর জ্ঞান ফিরে না। জ্যোতির জন্য হাসপাতালের সবার একটা মায়া জন্মে। এ কারণে তারা বোর্ড মিটিং করে জ্যোতির কেবিন ভাড়া ছাড়া আর সব ট্রিটমেন্টের খরচ ফ্রি করে দেয়। জ্যোতি তার সঙ্গে কথা বলছে এই দাবি প্রথম তুলেছিল জ্যোতির মা। তখন অবশ্য সবাই নিশ্চিত ছিল এটা জ্যোতির মার হ্যালুসিনেশন। দিন যায়, বছর যায়, ঘুমপড়ির ঘুম আর ভাঙে না। মেঘের অপেক্ষাও শেষ হয় না। মেঘ জ্যোতির মায়ের সাথে প্রতি বছর জ্যোতির জন্মদিন হাসপাতালেই সেলিব্রেট করত। জ্যোতি তো হাসপাতালের বিছানায় নিথর হয়ে শুয়ে আছে, তাই মেঘ প্ল্যান করলো এই পৃথিবীটাকে সে জ্যোতির চোখ দিয়ে দেখবে। মেঘ জ্যোতির মায়ের বোনা সেই লাল সোয়েটারটা পরে চলে যায় জ্যোতির প্রিয় বিরিশিরিতে। জ্যোতি যেই দোকান থেকে ফুল কেনে সেখানে যেয়ে সে অর্ডার করে জ্যোতির প্রিয় 101টা নয়নতারা গাছ। বিরিশিরির যেই জায়গাটার ছবি জ্যোতি স্কেচ বুকে এঁকেছিল, সেখানে ক্যাম্পিং করে মেঘ সবকিছু অনুভব করার জন্য। জ্যোতি যেদিন মেঘের সঙ্গে দেখা করতে বের হয়েছিল, সে সাদা শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে গিয়েছিল। যাবার আগে তাড়াহুড়া করে তার মায়ের হাতে শিং মাছের ঝোল দিয়ে অল্প ভাত খেয়ে যায়। কথা ছিল রাতের বেলা ফিরে এসে একসাথে পেট ভরে খাবে তারা। জ্যোতির লেখা চিঠিতে ছিল মেঘের সাথে এক জীবন একসাথে থাকার আকুতি। অথচ ঘাতক ট্রাক জ্যোতির জীবনকে মুহূর্তেই ধ্বংস করে দিয়েছিল। জ্যোতি যখন তীব্র আঘাত পেয়ে রাস্তায় পড়েছিল, ঠিক সেই মুহূর্তেই শুরু হয়েছিল শীতের প্রথম বৃষ্টি। সে সময়ই রাস্তা দিয়ে যাচ্ছিল মেঘ। মেঘের মধ্যে ছিল ঠিক সময়ে জ্যোতির সঙ্গে দেখা করার তারা। এমনিতে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলে মেঘ হয়তো দৌড়ে যেত, কিন্তু সেদিন জ্যোতির সাথে দেখা হবে সেজন্য মেঘ দ্রুত অ্যাক্সিডেন্ট স্পট থেকে চলে যায়। হায় জীবন! অজ্ঞান হবার আগে জ্যোতির শেষ দেখেছিল মেঘের মুখটাকে, যেখানে ছিল জ্যোতির সাথে দেখা করার তীব্র আকুতি। এর মধ্যে জ্যোতির মা স্ট্রোক করে মারা যান। জ্যোতির জীবনে মেঘ ছাড়া আর কোনো অবলম্বন রইল না। সেই থেকে ঘুমপড়ির ঘুম ভাঙার অপেক্ষায় এখনো থাকে মেঘ। মায়ের মতো আপন করে আগলে রাখে তাকে। সবকিছু শোনার পর উষার মনটা বেদনার কালো মেঘে ঢেকে যায়। তবে উষা মেঘকে জানায় সেও জ্যোতিকে কথা বলতে দেখেছে। এটা কিভাবে হলো সে জানে না। মেঘ তাকে সবকিছুর ব্যাখ্যা খুঁজতে নিষেধ করে, কারণ সবকিছুর কারণ আমরা জেনে গেলে এ পৃথিবীটা আর ভালো লাগবে না। ওই যে শেক্সপিয়ার লিখেছিলেন না, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দেন আর ড্রিমড অফ ইন ইয়োর ফিলোসফি। মেঘ কিন্তু উষার জন্য নতুন একটা মগ কিনেছে, তবে তার কফি শেষ হয়ে গেছে। সেই কফি আনতে বাইরে গেলে উষার সাথে আবার জ্যোতি কথা বলা শুরু করে। উষা শুরুতে ভয় পেয়ে গেলেও পরে তার কাছে এসে বসে। উষা এক অমোঘ আকর্ষণে জ্যোতির কথা শুনতে থাকে। জ্যোতি উষাকে যা বলে তার সারমর্ম এই যে আগামীকাল সকাল 10টার আশেপাশের সময় সে মারা যাবে। সে চায় তার পছন্দের সবাই সে সময় তার পাশে থাকুক, আর সে চলে যাবার পর উষা যেন মেঘকে আগলে রাখে। ভালো তো অনেকেই বাসতে পারে, কিন্তু আগলে কজন রাখে? সকাল হয়ে যায়। অন্যান্য দিনের চেয়ে উষা অনেক দ্রুত নাস্তা খেতে থাকে। সে রাতের কথাটা কারো সাথে শেয়ার করেনি, পাছে সবাই তাকে পাগল ভাবে। তবে সত্যি 10টার দিকে জ্যোতির শরীরের সাথে লাগানো সব ইকুইপমেন্টগুলো সিগন্যাল দিতে থাকে। শুধু মেঘ, জ্যোতি আর শহীদ দেখতে পায় জ্যোতির কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। অন্য সবার কাছে জ্যোতি শুধুমাত্র নিথর একটা শরীর মাত্র। ডাক্তাররা জ্যোতিকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে উদ্যত হয়। তবে মেঘ বলে জ্যোতি চলে যেতে চাচ্ছে, ওকে একটু শান্তিতে যেতে দিন। অতঃপর সবার উপস্থিতিতে দীর্ঘদিনের কোমায় থাকা জীবনের পরিসমাপ্তি জানিয়ে পরপারে পাড়ি জমায় জ্যোতি। মেঘের মা চোখে কাজল দিত,
কারণ তার বাবা কাজল খুব পছন্দ করত। অথচ সেই বাবা 16 বছর সংসার করার পর অন্য এক মহিলাকে বিয়ে করে চলে গেলেন। এরপর থেকে মেঘের মা আর কখনোই কাজল দেয়নি। তারপরও কাজল চোখের মেয়ে দেখলে মেঘের মনে একটা মায়া কাজ করত। উষাকে দেখেও করেছিল, জ্যোতিকে দেখেও করেছে। মেঘ চাইলেই এই অনিশ্চয়তার জীবন বাদ দিয়ে উষার সাথে অনেক সুখের সময় পার করতে পারত। অথচ মেঘ বেছে নিয়েছিল জ্যোতির জন্য অপেক্ষা করার জীবনকে। কারণ যে সম্পর্কে মানুষ একে অপরের জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারে, সেটাই ভালোবাসার শুদ্ধতম রূপ। অপেক্ষা গল্পে সুরাইয়ার অভিমানী মেয়ে সুপ্রভা কৈশোর বয়সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তখন লেখক হুমায়ুন আহমেদ লিখেছিলেন, মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য। তবে মেঘ কিন্তু লেখকের এই উপদেশটি মানেননি। সে উষার সাথে বাকি জীবন কাটায়নি, বরং বাকি জীবন পার করেছে জ্যোতির স্মৃতির সাথে। জ্যোতিকে কবর দিয়েছিল সে জ্যোতির পছন্দের সেই বিড়িসিঁড়িতে। ঢাকা থেকে বাসের ছাদে করে নিয়ে গিয়ে কবরের চারপাশে লাগিয়েছিল জ্যোতির পছন্দের 101টা নয়নতারা গাছ। জ্যোতি তার স্কেচ বুকে যেই জায়গাটার ছবি এঁকেছিল ঠিক সেখানেই ওকে কবর দিয়েছে মেঘ, আর তার পাশেই টেন্টে থাকে সে নিজে। এভাবেই সাজিয়েছে তার জীবন। উষা মাঝে মাঝে দূর থেকে মেঘের এই ভালোবাসাকে দেখে, তবে জ্যোতি মাঝে মাঝে বুঝে যায় উষা চলে এসেছে। তখন মেঘ উষাকে কাছে ডেকে কফি খাওয়াতে ভোলে না। এভাবেই চলে ঘুমপড়ির সাথে মেঘের একপাক্ষিক যাপিত জীবন। প্রশ্ন হলো, আসলে কি কারো পক্ষে কোমায় থাকা অবস্থায় মানসিকভাবে যোগাযোগ করা সম্ভব? আধুনিক বিজ্ঞান ব্যাপারটাকে স্বীকার না করলেও একদম উড়িয়ে দিতে পারে না। আপনারা অনেকেই টেলিপ্যাথি টার্মটা সম্পর্কে জানেন। কিছু ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক এক বিশেষ ধরনের ক্ষমতা অর্জন করে, যখন সে তার মস্তিষ্ক থেকে বিশেষ ধরনের ব্রেইন ওয়েভ পাঠিয়ে অন্যদের সাথে যোগাযোগ করতে পারে। তবে এর অকাট্য প্রমাণ বিজ্ঞানের হাতে নেই। হতে পারে কোমায় থাকা অবস্থায় জ্যোতির এভাবেই তার পছন্দের মানুষদের সঙ্গে যোগাযোগ করত। শেষে কি হয়? উষা কি সারা জীবনই মেঘের জন্য অপেক্ষা করবে? আর অপেক্ষার ফলে সৃষ্ট ভালোবাসার শুদ্ধ রূপ দেখে কি সাড়া দেবে মেঘ? নাকি মেঘ অপেক্ষায় থাকবে পরপারে গিয়ে জ্যোতির সাথে মিলনের? প্রিয় দর্শক, এই শেষটুকু আপনাদের নিজের মতো করেই সাজিয়ে নিতে হবে, কারণ ওয়েব ফিল্মে এই স্বাধীনতাটা আপনাদের হাতে দিয়ে শেষ করা হয়েছে। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানে শেষ করছি। ঘুমপড়ির এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।